১৫০-৬০ সিসি কেন হাইওয়ের জন্য মৃত্যুফাঁদ? প্রশ্ন রইল। দ্য ফিজিক্স অফ ফেইলিউর। হায়, হায়! আজকে আমি এমন একটা টপিক নির্ধারণ করছি, আমার এই সমস্ত কথাবার্তা শোনার পরে তো আমাদের দেশের বাঘা, বাঘা সিনিয়র রাইডাররা আমার উপরে উত্তেজিত হয়ে যাবে। বলবে, "আরে! আমরা বাইক চালাইতেছি এত বছর ধইরা, এত বছরের অভিজ্ঞতা, এত হাজার কিলোমিটার অভিজ্ঞতা। কই আমাদের তো কিছু হইল না। এই লোক কইথেকে আসলো? তারে তো বাইক চালানোর ভিডিওই বানাইতে দেখি না। সে আবার এগুলা কথা কেমনে বলে?" আমাদের দেশের কথিত সিনিয়র রাইডারদের কথাবার্তাগুলা এবং তাদের লজিকগুলা কিন্তু ঠিক এরকমই। ঠিক আছে? তো আপনি কি ভাবছেন আপনার ১৫০-১৬০ সিসির বাইক নিয়ে ১০০ বা ১১০ কিলোমিটার গতিতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দাপিয়ে বেড়াচ্ছেন মানেই আপনি একজন হাইওয়ে বিস্ট? প্রশ্ন থাকলো। এটা কিন্তু ভুল এবং চরম ভুল। আপনি যা করছেন তাকে ফিজিক্সের ভাষায় বলে গ্যাম্বলিং উইথ মেকানিক্যাল ফ্যাটিগ। আমাদের দেশের মসৃণ পিচ ঢালা রাস্তা আমাদের এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস দেয়। আমরা ভাবি রাস্তা যখন ফাঁকা তখন স্পিডোমিটারে ৩ ডিজিট তোলা মানেই তো পারফরম্যান্স। কিন্তু আসল সত্যটা অনেক বেশি কুৎসিত। তোষামোদ বাদ দিয়ে আজকে আমরা বিজ্ঞানের চোখে দেখব কেন আপনার এই ১৫০ বা ৬০ সিসি ইঞ্জিন আসলে বাংলাদেশের হাইওয়েতে একটা চলন্ত মৃত্যুফাঁদ। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। ১৫০-৬০ সিসি ইঞ্জিনগুলো মূলত বানানো হয়েছে শহরের ট্রাফিকের জন্য। এগুলো কম্পিউটার আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এর কুলিং সিস্টেম এবং মেটাল স্ট্রাকচার। যখন আপনি একটি এয়ার কুলড বা এই অয়েল কুলড ১৫০-১৬০ সিসি ইঞ্জিনকে একটানা ২-৩ ঘন্টা ৯০% বা ৮০% থ্রটলে চালান, তখন ফিজিক্সের ল অব থার্মোডাইনামিক্স কাজ করা শুরু করে। একে বলে হিট সোক। একটি ছোট ব্লকের ইঞ্জিন যখন তার ক্ষমতার শেষ সীমায় চলে, তখন যে বিপুল পরিমাণ তাপ তৈরি করে তা বাতাস দিয়ে আর সরানো সম্ভব হয় না। ফলে কি হয়? পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে যে মাইক্রোস্কোপিক গ্যাপ থাকে তা তাপে সম্প্রসারিত হয়ে সংকুচিত হতে শুরু করে। একে আমরা বলি পিস্টন এক্সপ্যানশন। আর এই তাপের কারণে আপনার দামি ইঞ্জিন অয়েলটি পাতলা থেকেও পাতলা হয়ে যায়, যাকে টেকনিক্যাল ভাষায় বলে অয়েল থিনিং। লুব্রিকেন্টে যখন তার সান্দ্রতা বা ভিসকোসিটি হারায়, তখন ইঞ্জিন আর লুব্রিকেটেড থাকে না। ধাতুতে ধাতুতে ঘর্ষণ শুরু হয়, আর ঠিক তখনই শুরু হয় আপনার ইঞ্জিনের মেকানিক্যাল মেল্ট ডাউন। আপনি হয়তো বুঝছেন না, কিন্তু আপনার ইঞ্জিন তখন মৃত্যুর চিৎকার দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন আপনি একটি ৪০ ফুটের বড় ট্রেইলার বা লরিকে ওভারটেক করতে যান। ফিজিক্সের একটা টার্ম আছে, টর্ক রিজার্ভ। মনে রাখবেন, হাইওয়েতে স্পিড আপনাকে বাঁচায় না, বাঁচায় রিজার্ভ পাওয়ার। ধরা যাক আপনি ৮০ কিলোমিটার গতিতে চলছেন, আপনার সামনে একটি বড় বাস। আপনি যখন ওভারটেক করতে যাবেন, তখন আপনার ইঞ্জিনে এমন কিছু অবশিষ্ট থাকতে হবে যা আপনাকে কয়েক সেকেন্ডে ১০০ কিলোমিটারে নিয়ে যাবে। ১৫০-৬০ সিসি বাইকের ঠিক এখানেই আসল একটা দুর্বলতা আছে। ৮০ কিলোমিটার গতিতে এই ইঞ্জিনগুলো অলরেডি তাদের পাওয়ার ব্যান্ডের শেষ সীমার কাছাকাছি থাকে। ফলে আপনি যখন থ্রটল মোচড় দেন, ইঞ্জিন ওইভাবে রেসপন্স করে না। একে বলা হয় পাওয়ার ড্রপ অফ। এর চাইতেও ভয়ানক হলো ভ্যাকিউম জোন। একটি ১০ টনি ট্রাক যখন দ্রুত চলে, তখন তার পাশে একটি বাতাসের নিম্নচাপ তৈরি হয়। ১৫০-৬০ সিসির মতো হালকা বাইক সেই বাতাসের টানে ট্রাকের চাকার নিচে চলে যাওয়ার আশঙ্কা থাকে। যদি আপনার হাতে পর্যাপ্ত টর্ক না থাকে সেই বাতাসের টান ছিঁড়ে বেরিয়ে আসার জন্য, তবে আপনি ওই ডেথ জোনেই আটকা পড়ে যাবেন। বিপরীত দিক থেকে আসা কোনো হাই স্পিড বাসের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য আপনার হাতে কোনো মার্জিন অফ এরর থাকে না। দেখুন, বাংলাদেশের হাইওয়ে মানেই হলো ক্রস উইন্ড বা তীব্র পার্শ্ববর্তী বাতাস।
150-160 সিসি বাইকগুলোর ওজন সাধারণত 140 থেকে 150 বা 55-60 কেজির মধ্যে হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এর সেন্টার অফ গ্র্যাভিটি এবং কার্বোয়েট হাই স্পিড স্ট্যাবিলিটির জন্য অপটিমাইজড নয়। একটি আন্তঃজেলা বাস যখন 120 কিলোমিটার বা 100-110 কিলোমিটার গতিতে আপনার পাশ দিয়ে যাবে, তখন যে বাতাসের ঝাপটা তৈরি হবে তা আপনার চাকা এবং রাস্তার মাঝখানের টায়ার কন্টাক্ট প্যাচকে ডিস্টার্ব করে দেবে। একে বলে অ্যারোডাইনামিক ইনস্ট্যাবিলিটি। এবার আসি ব্রেকিংয়ে। 150-160 সিসি বাইকে যে ডিস্ক সেটআপ থাকে তা মূলত শহরের স্পিডে কাজ করার জন্য ডিজাইন করা, সেভাবে অপটিমাইজ করা। যখন আপনি 100 কিলোমিটার গতিতে ইমার্জেন্সি হার্ড ব্রেক করেন কিংবা 80 কিলোমিটারও যখন ইমার্জেন্সি হার্ড ব্রেক করেন, তখন ডিস্ক প্যাড এবং ক্যালিপারের উপর যে পরিমাণ হিট লোড পড়ে তাতে ব্রেক ফেড হওয়ার প্রবল ঝুঁকি থাকে। অর্থাৎ আপনি লিভার চাপছেন ঠিকই, কিন্তু ব্রেক ধরছে না বা অনেক কম ধরছে, প্রয়োজনের চেয়ে কম ধরছে সেই মুহূর্তের ক্ষেত্রে। তাছাড়া শহরের গর্ত সামলানোর জন্য আমাদের বাইকের সাসপেনশন রাখা হয় তুলনামূলকভাবে সফট, কিন্তু হাইওয়েতে এই সফট সাসপেনশন মানেই হলো উচ্চ গতিতে কর্নারিং বা ব্রেকিংয়ের সময় বাইকের স্ট্যাবিলিটি হারানো। আমরা এখন ২০২৬ সালে দাঁড়িয়ে। আমাদের হাইওয়েগুলো এখন অনেক বেশি চওড়া এবং অনেকটাই উন্নত। এই উন্নত অবকাঠামোতে ১৫০-১৬০ সিসি এয়ার কুলড বা অয়েল কুলড ইঞ্জিন আসলে সেকেলে এবং বিপজ্জনক। এখন সময় এসেছে লিকুইড কুলিং স্ট্যান্ডার্ড করার। লিকুইড কুলড ইঞ্জিনে একটি কুলিং জ্যাকেট থাকে যা মেটালের টেম্পারেচার সবসময় স্থির রাখে। এর ফলে মেকানিক্যাল ফ্যাটিগ বা যান্ত্রিক ক্লান্তি অনেক দেরিতে আসে। ২০২৩ সাল থেকে বাংলাদেশে ১৬৫ সিসির উপরে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল বাংলাদেশে আসা শুরু করেছে। এখন ২০২৬ সাল চলে, খুবই অল্প সময়। এসব আসার পরেও বিরাট সংখ্যক ব্যবহারকারী কিন্তু ১৫০-১৬০ সিসিতে থাকতে পছন্দ করেন। এটা কিন্তু কোনো দোষের কিছু না। কিন্তু আমাদের রাইডারদেরকে বুঝতে হবে ১৫০-৬০ সিসি মানেই সুপার বাইক নয়। লিকুইড কুলিং ছাড়া হাইওয়েতে লং ট্যুর করা মানে আপনি আপনার বাইকের আয়ু অর্ধেক কমিয়ে দিচ্ছেন এবং নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন। ১৫০-১৬০ সিসি বাইকে 6 স্পিড গিয়ারবক্স এবং লিকুইড কুলিং এখন আর বিলাসিতা নয়, এটা নিরাপত্তার জন্য এখন প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। এখন অনেক লোকজন প্রশ্ন তুলবে বা কমেন্টে হয়তো লিখতে পারে যে, ভাই জীবনভর চলে আসলাম এয়ার কুলড ইঞ্জিন দিয়ে, আপনি আইছেন মিয়া কি কোন লিকুইড কুল ছাড়া হাইওয়েতে যাওয়ার রিস্ক। ভাই আমি কথা বলতেছি বিজ্ঞান ধরে, হ্যাঁ, থিওরি ধরে কথা বলতেছি। আপনি যদি এয়ার কুল দিয়া সাজেক কেন, আপনি এভারেস্টে উইঠা যান, উঠেন, আমার তাতে কোনো সমস্যা নাই। আমি বিজ্ঞানের ভিত্তিতে কথাগুলা বললাম। অনেকেই বলবেন, আমি তো ১৫০-৬০ সিসি দিয়ে লং রুটে ঘুরে এসেছি বা পুরো বাংলাদেশ চক্কর দিয়েছি, বড়, বড় পাহাড়েও উঠেছি। তা আমি বলব যে, ভাই আপনি বেঁচে গেছেন কারণ আপনি ভাগ্যবান ছিলেন। আপনার মেকানিক্স আপনাকে বাঁচায়নি। ফিজিক্সের কিন্তু কোনো দয়া নাই। যখন যান্ত্রিক সীমাবদ্ধতা এবং প্রাকৃতিক শক্তি অর্থাৎ বাতাস ও ঘর্ষণ এক হয়ে যায়, তখন কোনো স্কিল আপনাকে কিন্তু বাঁচাইতে পারবে না। লম্বা, লম্বা ডায়ালগ, অভিজ্ঞতা, অমুক, তমুক কোনো কিচ্ছুই তখন কাজে আসবে না। আপনি যদি ১৫০-১৬০ সিসি দিয়ে লং ট্যুর করতেই চান, তবে আপনার মেইনটেন্যান্স শিডিউল হতে হবে অনেক বেশি কঠোর। প্রতি ১,০০০ কিলোমিটারে অয়েল চেঞ্জ, সিনথেটিক অয়েলের ব্যবহার, অন্তত প্রতি ১ ঘন্টায় ইঞ্জিনকে ২০ মিনিট বা ৩০ মিনিট করে বিশ্রাম দেওয়া, এগুলা ম্যান্ডেটরি। কিন্তু বাস্তব সত্য হলো ১৫০-৬০ সিসি ইঞ্জিন কখনোই হাইওয়ের জন্য অপটিমাইজ না। এতদিন আমাদের দেশে বেশি সিসির মোটরসাইকেল ছিল না, কিন্তু এখন কিন্তু আছে। সুতরাং অপশন কিন্তু আছে। এখন শুধু বাজেটটা মিলে গেলেই হয়ে যায়, নাকি? সবশেষে একটা কথাই বলবো, আপনার বাইককে ভালোবাসা ভালো, কিন্তু তার সীমাবদ্ধতাকে অন্ধভাবে বিশ্বাস করা বোকামি। এই অন্ধভাবে বিশ্বাসটাই কিন্তু আমাদের দেশের বাংলাদেশি বাইকাররা করে থাকে। ১৫০-৬০ সিসি একটি চমৎকার কমিউটার বাইক। শহর থেকে অফিসে যাওয়ার জন্য এই সিসিটা একদম বেস্ট একটা অপশন। কিন্তু যখনই আপনি একে হাইওয়ের লম্বা করিডোরে নিয়ে যাবেন, মনে রাখবেন আপনি তখন ইঞ্জিনের শেষ বিন্দু রক্ত
শুষে নিচ্ছেন। বাংলাদেশের ট্রাফিক আইন এবং অবকাঠামো বদলাচ্ছে, আমাদের মানসিকতাও বদলাতে হবে। মিড ক্যাপাসিটির বাইকের দাবিটা এখন শুধু শখের জন্য নয়, নিরাপদ ট্যুরিংয়ের জন্য হওয়া উচিত। সত্যটা হলো ১৫০-৬০ সিসি হাইওয়েতে আপনার বন্ধু নয়, বরং একটি অনিশ্চিত গন্তব্যের সঙ্গী। সত্যটা জানুন, ফিজিক্সকে সম্মান করুন, আবেগকে নয়, এবং সাবধানে রাইড করুন, কারণ আপনার বাসায় আপনার ফেরার প্রতীক্ষায় কেউ একজন বসে আছে। তোষামত কুৎসিত, সত্যটাই কিন্তু সুন্দর। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।